একসময় যে সম্পর্ক ছিল পর্দার আড়ালে, আজ তা সবার সামনে। ভারত আর ইসরায়েল এখন বিশ্বের অন্যতম শক্তিশালী এক প্রতিরক্ষা জোট। বিলিয়ন ডলারের অস্ত্রের লেনদেন থেকে শুরু করে গোয়েন্দা তথ্য শেয়ার করা পর্যন্ত এই পার্টনারশিপের গভীরতা এখন আর গোপন কিছু নয়। বিশ্ব রাজনীতির মঞ্চে নীরবেই জন্ম নিয়েছিল এই জোট, আর আজ তা এক নতুন পাওয়ার সেন্টার হিসেবে উঠে আসছে। কিন্তু এই যে এত বন্ধুত্ব, এর পেছনে আসল গল্পটা কি? বিশেষ করে মুসলিম বিশ্বের জন্য এই জোট কি নতুন করে কোনো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে? চলুন এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া যাক আর এর আসল উদ্দেশ্যটা বোঝার চেষ্টা করি। তো সবার আগে চলুন কিছু ফ্যাক্টস আর ফিগার্স দেখে নিই। মানে এই প্রতিরক্ষা সম্পর্কটা ঠিক কতটা গভীর সেটা বুঝতে হলে কিছু তথ্য দেখা দরকার। ভারত এখন ইসরায়েলি অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা। ভাবা যায় প্রতি বছর গড়ে $1 বিলিয়নেরও বেশি মূল্যের অস্ত্র কেনাবেচা হয়। তবে এই সংখ্যাটা শুধু একটা বিজনেস ডিল নয়, এটা আসলে একটা গভীর কৌশলগত সম্পর্কের প্রতীক, যা ধীরে ধীরে বছরের পর বছর ধরে গড়ে উঠেছে। আর ব্যাপারটা কিন্তু এখন শুধু কেনাবেচার মধ্যে আটকে নেই। ভারত আর ইসরায়েল একসাথে মিলে অত্যাধুনিক মিসাইল, মারাত্মক লেজার গাইডেড বোমা, এমনকি হাইটেক গোয়েন্দা ড্রোনও তৈরি করছে। মনে রাখা দরকার, কার্গিল যুদ্ধ হোক বা বালাকোট এয়ার স্ট্রাইক, প্রায় প্রতিটি কঠিন সময়ে ইসরায়েল কিন্তু ভারতকে খুব গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সাহায্য দিয়ে এসেছে। বিশ্লেষকরা বলছেন এই পার্টনারশিপের পেছনের আসল লক্ষ্যটা আরও অনেক বড়, আর সেটা হল ভারতকে দক্ষিণ এশিয়ায় একটা অজেয় শক্তি বা ইনভিনসিবল পাওয়ার হিসাবে গড়ে তোলা। এই লক্ষ্যটাই হয়তো এই অঞ্চলের শক্তির ভারসাম্যকে পুরোপুরি বদলে দিতে পারে। কিন্তু যে কোনো শক্তিশালী জোটের সাথেই কিছু বিতর্ক জড়িয়ে থাকে, তাই না? আর এখানেই সেই সবচেয়ে বড় প্রশ্নটা আসে, এই জোটটা আসলে কার বিরুদ্ধে? চলুন এবার এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে যাওয়া যাক। দেখুন, একটা বড় প্রশ্ন হল, এই জোট কি মুসলিম বিশ্বের বিরুদ্ধে? এক পক্ষের যুক্তি হল দুটো দেশই কিছু কমন থ্রেট ফেস করে, আর সেটাই তাদের কাছাকাছি এনেছে। কিন্তু মুদ্রার অপর পিঠও তো আছে। অনেক দেশই কিন্তু এই ক্রমবর্ধমান সম্পর্ককে নিজেদের জন্য একটা সম্ভাব্য চ্যালেঞ্জ হিসেবেই দেখছে। তবে এই কার বিরুদ্ধে প্রশ্নটা দিয়ে হয়তো পুরো ছবিটা বোঝা যাবে না, কারণ আজকের দুনিয়ার ভূ রাজনীতি এর চেয়ে অনেক বেশি জটিল আর অনেক বেশি লেয়ার্ড। বিষয়টা বুঝতে হলে ভারতের অর্থনীতির দিকে তাকাতে হবে। একদিকে যেমন ইসরায়েলের সাথে ডিফেন্স ডিল বাড়ছে, ঠিক তেমনি ভারতের অর্থনীতি কিন্তু অনেকটাই নির্ভর করে আছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা কাতারের মতো দেশগুলোর ওপর। ওখান থেকেও তো বিলিয়ন বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট আসছে। তাই কোনো এক পক্ষের বিরুদ্ধে সরাসরি যাওয়াটা ভারতের জন্য অর্থনৈতিকভাবে প্রায় অসম্ভব একটা ব্যাপার। এর মূল কারণ হল বিশ্ব রাজনীতির যে পুরনো সাদা কালো ভাগাভাগে ছিল, মানে হয় এ পক্ষে নয়তো ও পক্ষে, সেই দিন এখন আর নেই। সব সমীকরণই একদম বদলে গেছে। যেমন ধরুন আব্রাহাম অ্যাকর্ডসের কথা। এরপরই তো পুরো মিডল ইস্টের রাজনৈতিক ছবিটাই পাল্টে যেতে শুরু করে। সংযুক্ত আরব আমিরাত বা বাহরাইনের মতো প্রভাবশালী মুসলিম দেশগুলো এখন ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে, যা হয়তো এক দশক আগেও কেউ ভাবতেও পারত না। আর এই বদলে যাওয়া বাস্তবতার সবচেয়ে বড় উদাহরণ হল I2U2। না, এটা কোনো মিলিটারি জোট নয়, বরং এটা হলো অর্থনীতি, টেকনোলজি আর খাদ্য নিরাপত্তার মতো জরুরি বিষয়গুলো নিয়ে একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। আর এই গ্রুপে কারা আছে? ভারত, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত আর আমেরিকা। মানে পুরনো শত্রুতার ধারণা ভেঙে গিয়ে এখন নতুন ধরনের পার্টনারশিপের যুগ শুরু হয়েছে, যেখানে আপাতদৃষ্টিতে শত্রুরাও বন্ধু হতে পারে। তবে সবাই যে এই নতুন সমীকরণকে ভালো চোখে দেখছে তা কিন্তু নয়। তুরস্ক বা ইরানের মতো আঞ্চলিক শক্তিগুলো কিন্তু বেশ চিন্তিত। তারা এটাকে তাদের নিজেদের প্রভাবের জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছে এবং পুরো বিষয়টার ওপর কড়া নজর রাখছে। সুতরাং ভারতের অবস্থাটা অনেকটা দড়ির ওপর হাঁটার মতো, যেখানে সবদিকে একটা সূক্ষ্ম কূটনীতিক ব্যালেন্স রেখে চলতে হচ্ছে। আর এই ব্যালেন্সে পরীক্ষাটা সবচেয়ে বেশি হয় যখন ফিলিস্তিন সংকট বাড়ে বা গাজায় সংঘাত শুরু হয়। তখনই ভারতের এই ভারসাম্য রক্ষার নীতিটা একটা কঠিন পরীক্ষার মুখে পড়ে। তখন প্রত্যেকটা কথাই খুব মেপে বলতে হয়, প্রত্যেকটা পদক্ষেপেই খুব সতর্কভাবে নিতে হয়। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো?
ভারত আর ইসরায়েলের এই বন্ধুত্ব আসলে আদর্শের চেয়েও অনেক বেশি স্ট্র্যাটেজিক আর বাস্তবসম্মত। কিন্তু আসল প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, ভারত কি পারবে একদিকে ইসরায়েলের সাথে এত গভীর প্রতিরক্ষার সম্পর্ক রাখতে, আবার অন্যদিকে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোর সাথেও তার অর্থনৈতিক আর রাজনৈতিক সম্পর্কটা ঠিক রাখতে? এই কঠিন প্রশ্নের উত্তরের ওপরই কিন্তু নির্ভর করছে দক্ষিণ এশিয়া আর মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ।